হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা, হ্যাঁ, তোমরা ভালো আছো? হ্যালো ম্যাম, আমি তো ভালো নাই, আমার সর্দি কাশি লাগছে, বাকিদের জানি না। আচ্ছা, ভালো থাকো। ক্লাসটা শুরু করি, ঠিক আছে? হ্যাঁ, বিসমিল্লাহ। ইকোনমিক্স অফ প্ল্যানিং। আজকে আমরা কিন্তু চ্যাপ্টার 2 এর একটা থিওরি পড়াবো, ফেলমন মডেল ইন টু সেক্টর ইকোনমির। ওটা সেদিন শেষ করতে পারি না, এই শুরু করেছিলাম মাত্র। আর তোমার আরেকটা চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার 3-তে চলে যাব, ইনপুট আউটপুট অ্যানালাইসিসের বিশাল এরিয়া। হ্যাঁ, তারপরে এখন চলে যাচ্ছি আজকে লেকচার 15। হ্যাঁ, কন্টেন্টস অফ টুডে। নেক্সট সাউন্ড হচ্ছে আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক ম্যাডাম সাউন্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ম্যাডাম আসসালামু আলাইকুম। মানে আমি বেশি জোরে শুনতেছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, চ্যাপ্টার 2, এক্সপ্লেইন ফেলম্যান মডেল ইনটু সেক্টর ইকোনমি। তারপর লিমিটেশনস অফ ফেলম্যান মডেল, applicability of Fellman model to underdeveloped countries. আর চ্যাপ্টার 3 এর মধ্যে আমরা পড়াবো সেক্টর স্টেজ অফ প্ল্যানিং, কনসেপ্ট অফ ইনপুট আউটপুট, অ্যানালাইসিস অফ ইনপুট আউটপুট আর ইনপুট আউটপুট মডেল। মাত্র শুরু করবো আর কি, জাস্ট এখন আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার 2-তে। টুর আমাদের যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে, ফেলম্যান যে মডেল, ফেলম্যান মডেলটে রাশিয়ান অর্থনীতিবিদ G.A. Fellman 1928 on the theory of national income growth নিবন্ধে একটি মডেল উপস্থাপন করেন এবং সেটা টু সেক্টর মডেল নামেই পরিচিতি লাভ করে। আরেকটা বিষয় উনি যেটা গুরুত্ব বেশি দিয়েছেন সেটা হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর। মডেল ফেলম্যান টু সেক্টর, দুটো সেক্টরকে বেশি গুরুত্ব দিয়েছে। এই সেই দুটো সেক্টর আমরা এখানে বলবো। অ্যাজাম্পশন, প্রশ্নের মধ্যে সাধারণত ফেলম্যানের দেখেছি আমরা যে অ্যাজাম্পশনটা কিন্তু আসে, ফেলম্যান বা অন্যান্য যেটাই বেশিরভাগ ক্ষেত্রে। এখন অ্যাজাম্পশনটা খুব ভালো করে তোমাদের করতে হবে। অ্যাজাম্পশনগুলো হলো যে অর্থনীতি দ্রব্য উপকরণের মূল্য স্থির থাকবে, মূলধনের যোগানটা সীমাবদ্ধ থাকবে, আর প্রবৃদ্ধির ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আর একটা হলো বদ্ধ অর্থনীতি বিবেচ্য, অর্থনীতি দুটো খাত থাকবে। এই দুটো খাত হলো কি, একটা হলো ভোগ্য দ্রব্যের খাত মানে কনজিউমার সেক্টর, আর একটা হলো মূলধনী দ্রব্যের খাত মানে দুটো দ্রব্য উৎপাদন হবে, একটা মানে মানুষের ভোগ করার জন্য, আর একটা হলো উৎপাদনে যে মূলধন লাগে সেই দ্রব্যটাও, সেটার জন্য একটা খাত। তারপরে কি, উৎপাদন ভোগ থেকে বলছে, উৎপাদন আর ভোগ এটা দুটো পরস্পর স্বাধীন। ভোগ ও বিনিয়োগ ছাড়া সরকারের আর কোনো ব্যয় নেই। সরকারের কি, ভোগ ও বিনিয়োগ ছাড়া কোনো ব্যয় নেই। অর্থনীতিতে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। শ্রমের যোগান ও মানে সীমাহীন শ্রমের যোগান অ্যাভেলেবেল। স্থির মাত্রাগত উৎপাদন বিবেচ্য। তাহলে আমরা এই অ্যাজাম্পশনগুলো খুব মাথায় রাখবো, মনে রাখবো, ফেলম্যানের অ্যাজাম্পশন। তারপরে আমরা ফেলম্যান মডেল ব্যাখ্যা, ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা দিয়েছে, তোমাদের আমি সিম্পলি ভাবে দেখানোর চেষ্টা করব। সাধারণ পুনরুৎপাদন সম্পর্কিত কার্ল মার্কসের আলোচনা। ডেভেলপমেন্ট ইকোনমিক্সে কার্ল মার্কস, যখন কার্ল মার্কসের যে ডেভেলপমেন্ট থিওরিটা বলা হয়েছে, তখন সেখানে পুনরুৎপাদন একটা বিষয় বলা হয়েছিল। মানে পুনরুৎপাদনে আবার উৎপাদন, আবার পুনরায় উৎপাদন। এটাকে ভিত্তি করে ফেলম্যান এই মডেলটি তৈরি করেছেন। তিনি মার্কসের মতো একটি দেশের মোট উৎপাদনকে দুটো ভাগে বিভক্ত করেছে। একটা হলো মূলধন দ্রব্যের উৎপাদন, আর একটা হলো ভোগ্য দ্রব্যের উৎপাদন। মূলধন দ্রব্য মূলত কি, বিনিয়োগ দ্রব্য, মানে ইনভেস্টমেন্ট করতে গেলে যে আমরা যে ইনভেস্ট করার ফলে যে দ্রব্যটা ক্রয় করি, যেটা যন্ত্রপাতি কলকারখানার মাধ্যমে যেটা আমরা উৎপাদনে ব্যবহার করি, সেটাই কি আসলে বিনিয়োগ দ্রব্য। আর ভোগ্য দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়। আর দ্বিতীয় অংশ দ্রব্য, কাঁচামাল সহ ভোগ্য দ্রব্য নির্দেশ করে। মূলধন দ্রব্য, বিনিয়োগ দ্রব্য ও ভোগ্য দ্রব্যটা উৎপাদনে ব্যবহৃত হয়। আর দ্বিতীয় অংশে দ্রব্য, কাঁচামাল সহ ভোগ্য দ্রব্য নির্দেশ করে। প্রতিটি খাতের মোট উৎপাদনকে তিনটি উপাদানের যোগফল বা সমষ্টি হিসাবে দেখানো হয়েছে। এখানে দেখো যে Y1,
K1 প্লাস V1 প্লাস S1, এভাবে Y2 K2 মানে মূলধন, আর V2 এখানে লিখে দিয়েছে, V2টা হলো 2 নং খাতের পরিবর্তনশীল মূলধন, আর S2 হলো 2 নং খাতের উদ্বৃত্ত মূল্য। এভাবে আমরা কে ভি এস কে আমরা যদি উল্লেখ করি, কে হলো তোমার মূলধনের স্টক, আর ভি হলো তোমার পরিবর্তনশীল মূলধন, আর এস হলো তোমার উদ্বৃত্ত মূল্য। তাহলে আমরা এখানে 1 নং, যেমন Y1 এর ক্ষেত্রে 1 নং খাতের K1 V1 S1 এটা চিন্তা করবো। Y1 এভাবে আমরা যদি Y1 Y2 কে যোগ করি, Y মানে Y সমান সমান Y1 প্লাস Y2, তাহলে K1 প্লাস V1 এই দুটো যোগ করে আমরা যেটা পেলাম Y ইকুয়াল টু K প্লাস V প্লাস S। তাহলে Y মানে এখানে মোট উৎপাদন, মানে Y দিয়ে বোঝাচ্ছে মোট উৎপাদন। সেটা তোমার কি লাগবে এখানে, মূলধন স্টক, তারপরে হলো পরিবর্তনশীল মূলধন, আর একটা হলো উদ্বৃত্ত, যে পূর্বে যে থাকে উদ্বৃত্ত মূল্য সেটা। এখন কি ফেলম্যান মনে করেন যে এক খাতের বর্তমান মূলধন ধরে নেন আর কি, এক খাতের বর্তমান মূলধন বা বিনিয়োগ দ্রব্য অন্য খাতে বা অংশে স্থানান্তর করা যাবে না। এখানে যে দুটো খাতের কথা বলেছে, মূলধন দ্রব্যের খাত আর ভোগ্য দ্রব্যের খাত, এই দুটো খাতের মধ্যে এক খাত থেকে আরেক খাতে তোমাকে তোমার যে মূলধন বা বিনিয়োগ দ্রব্য সেটা স্থানান্তর করা যাবে না। 1 নং খাতে বিনিয়োগের হার মূলত এ খাতে মূলধন সহ মূলধন স্টক দ্বারা নির্ধারিত হয়। তারপর হলো একইভাবে 2 নং দ্রব্যের মূলধনের স্টক দ্বারা নির্ধারিত কাজে কোনো নির্দিষ্ট দ্রব্যে ভোগ্য দ্রব্য বিনিয়োগ দ্রব্যের মোট উৎপাদন পাওয়া যাবে মূলত এই দুটি খাতের আপেক্ষিক উৎপাদন ক্ষমতার উপর নির্ভর করবে। এভাবে সমগ্র অর্থনীতিকে দুটো খাত বা অংশে বিভক্ত করে ফেলম্যান নিম্নোক্ত উপাদানগুলোর সাহায্যে বলছে যে সমগ্র দুটো খাত, এই অর্থনীতি দুটো খাতে বা অংশে বিভক্ত করে ফেলম্যান উপাদানগুলোর সাহায্যে নিম্নের যে কিছু উপাদান বলেছে এটার সাহায্যে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি শর্তটা নিরূপণ করেন। এখানে যে বিষয়গুলো বেশি আসবে, আমি দেখো মিউ একটা শব্দ, মূলধন দ্রব্য উৎপাদনের খাতে বা অংশে মোট বিনিয়োগের অংশ বা সহগ হিসাবে মোট বিনিয়োগের অংশ, মানে যে তুমি মূলধন দ্রব্য খাত বা যদি এটাকে 1 নং খাত বলো তাহলে মোট বিনিয়োগের কতটুকু অংশ এটাকে মিউ দেওয়া। তাহলে মিউটা আবার বাদ দিয়ে মোট বিনিয়োগের অংশ বাদ দিলে 1 থেকে যদি তুমি 1 মানে সমগ্র অংশ, এটা থেকে তুমি মাইনাস মিউ বাদ দিয়ে দাও। ভোগ্যদ্রব্য উৎপাদন খাতে মোট বিনিয়োগের অংশ, তাহলে মোট বিনিয়োগের অংশ মানে ভোগ্যদ্রব্যটা তো উৎপাদন করতে হয় তাই না, সেটার মধ্যে তুমি বিনিয়োগের কত অংশ দিচ্ছ, 1 মাইনাস মিউ এভাবে। আর আই হলো নিট বিনিয়োগের বার্ষিক হার। আইকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, যেমন ইনভেস্টমেন্ট ইকুয়াল টু I1 প্লাস I2, তারপরে ইনভেস্টমেন্টকে I1 I2 হিসাবে। ভি মূলধনের প্রান্তিক সহগ, এখানে ভি কে মূলধনের প্রান্তিক সহগ বলছে মার্জিনাল কোএফিসিয়েন্ট অফ ক্যাপিটাল, আর V1 V2 এটা ভাগ করেছে, আমরা আগেও বলেছি মূলধনের প্রান্তিক 1 নং খাতে মূলধনের প্রান্তিক সহগ, V2 হলো 2 নং খাতে মূলধনের প্রান্তিক সহগ। এভাবে ওয়াই হলো দেশের মোট জাতীয় আয়ের নিট বার্ষিক হার, মানে বছরে কি পরিমাণ নিট হিসাবটা করবা। সি ভোগ্যদ্রব্যের উৎপাদনের নিট বার্ষিক হার। টি হলো সময়, যে সময়টাকে পরিমাপ করছো, 1 বছর হলে 1 বছর একটা নির্দিষ্ট সময় যদি তুমি এখানে উল্লেখ করো তাহলে এটাকে টি বলা হচ্ছে, স্মল টি। এখন আমরা দেখো 4 নং সমীকরণ একটু খেয়াল করো, I1 ইকুয়াল টু মিউ 1। I1 হলো প্রথম খাতের অংশের উৎপাদন বৃদ্ধির ক্ষমতা। এখানে I1 বলছে যে এটা প্রথম খাতের উৎপাদন বংশ, মানে এটা বৃদ্ধির, মানে I1 কথাটাই যেখানে আই নিচে বার্ষিক হার বলেছে নিট বিনিয়োগের বৃদ্ধির, মানে উৎপাদন বৃদ্ধির ক্ষমতা। 4 নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, ডিফারেন্সিয়েট করলে di/dt ইকুয়াল টু I1 V1 মিউ1 V1 5 নাম্বার। 5 নং সমীকরণ উভয় পক্ষকে তুমি প্রথমে ইনভেস্টমেন্ট যে আই দ্বারা ভাগ করে ডিটি দ্বারা গুণ করতে হবে। আই দ্বারা ভাগ করলাম di/i, দেখো তারপরে এই যে এই অংশটা di/i মিউ VI dt। তুমি এটা যদি ক্যালকুলেট করো, তুমি প্রথমে বসালে তোমার এই di/i আসে, যে এই যে আই দ্বারা ভাগ করে ডিটি দ্বারা গুণ করলে। 6 নং সমীকরণে উভয় পক্ষকে সমীকরণ করে আমরা কি পাই,
সমাকলন। সমাকলন বলতে এখানে কি বোঝায়, যে ইন্টিগ্রেশন আমরা শিখেছি না ক্যালকুলাস, এরপরে ইন্টিগ্রেটেড। তো এখানে লগ করেছে, লগের ক্ষেত্রে খেয়াল করো, লগ আই মাইনাস লগ ই আই মাইনাস লগ ই আই ডট, আই ডট মানে প্রাথমিক বিনিয়োগ আর আই হলো পরবর্তী, ইকুয়াল টু মিউ। ম্যাম বলো। ম্যাম একটা কথা ছিল, ওই চ্যাট বক্সে ম্যাম রোল দেওয়া যাচ্ছে না। চ্যাট বক্সে রোল দেওয়া যাচ্ছে না? জি ম্যাম, তাই? ক্লোজ দেখাচ্ছে। আচ্ছা ডিসেবল করে রাখি। চ্যাট বক্স ডিসেবল ম্যাডাম। আচ্ছা জি দিচ্ছি, ম্যাম, দেখি। ডিসেবল দেখাচ্ছে। তাই এখন দেখো তো। হ্যাঁ ম্যাম, এখন এখন যাচ্ছে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ঠিক করা আছে। হ্যাঁ আচ্ছা, এই তো একদম 30 চলে আসছে। তারপরে আমরা দেখি, খেয়াল করো এটা, যে আমরা ইন্টিগ্রেটেড করেছি লগ ই আই মাইনাস লগ ই আই ডট ইকুয়াল টু মিউ বাই ভি আই ইন্টু টি। এইভাবে আমরা একটু সমাকলন করে যে রেজাল্টটা 7 নম্বর সমীকরণে পেলাম, আই ডট বাই করে আই ইকুয়াল টু আই ডট ই মিউ টি। খেয়াল করো, ই মিউ টি, মিউটিটা উপরে বাই মিউ টি বাই ভি ওয়ান। তাহলে আমরা এখান থেকে 7 থেকে 7 নম্বর সমীকরণে আবার এখানে দেখাচ্ছে যে টি সমান 0 ধরে, যেটা আমরা আগে টি দেখেছিলাম, কি আগের ইকুয়েশন কি ছিল, আই ইকুয়াল টু আই ডট ই মিউ টি বাই ভি ওয়ান। তা পরবর্তীতে খেয়াল করো যে এটা যদি করা হয় তাহলে 8 নম্বর সমীকরণে কি আসছে, আই ইকুয়াল টু ই মিউ টি বাই ভি ওয়ান, মানে টি মানে 0 সময় ধরে, যদি আমরা টি মানে বলছি যে 0 সময়টা ধরে এটাকে এইভাবে 8 নম্বর সমীকরণটা দেখো, ইনভেস্টমেন্ট ইকুয়াল টু ই মিউ টি বাই ভি টি হলো। তাহলে 8 নং সমীকরণ থেকে দেখা যায় যে 1 নং খাতে মোট বিনিয়োগ সূচক কত, মিউ বাই ভি ওয়ান। মিউ বাই ভি ওয়ান মানে টিটা সময়টাকে ধরে মিউ বাই ভি ওয়ান হারে বাড়বে, বিনিয়োগ সূচক কত, মিউ বাই ভি ওয়ান হারে বাড়বে। একইভাবে 2 নং খাতেও নিট বিনিয়োগের বার্ষিক হার নিম্নরূপ হবে, আই টু হবে ইকুয়াল টু 1 মাইনাস মিউ বাই আই। এটা এভাবে আমরা কি পেলাম, আবার 2 নং খাতে এটা হচ্ছে আই টু হলো 2 নং খাতের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উৎস। এইভাবে দেখো এটাকে ডিফারেন্সিয়েট করেছে আবার ডিসি বাই ডিটি, এখানে সি হিসাবে, এখানে প্রথম আগে লিখেছে ডিসি বাই ডিটি আই টু বাই ভি টু 1 মাইনাস মিউ ইন্টু আই ভি টু 9 নম্বর সমীকরণে। তারপরে তোমার 8 নং সমীকরণ থেকে আমরা আই ইকুয়াল টু ই মিউ টি ভিটি 9 নং সমীকরণে যদি প্রতিস্থাপন করি, দেখো বলছি যে এই 8 নম্বর সমীকরণটা আমরা 9 নম্বর সমীকরণটাতে প্রতিস্থাপন করি, ডিসি বাই ডিটি যেটা 1 মাইনাস মিউ ভি টু ইন্টু ই মিউ টি বাই ভিটি 10 নম্বর সমীকরণ হয়ে গেল। কোনটার বদলে বসিয়েছি, আই এর বদলে বসিয়ে, যে এখানে আই, এই আইটার বদলে আমরা এখানে এই 8 নম্বর সমীকরণ থেকে বসিয়ে দেখো 10 নম্বর সমীকরণটা একটু খেয়াল করো, উভয় পক্ষকে সমাকলন করে আবার এখানে ইন্টিগ্রেশন করেছি। একটু খেয়াল করো যে এই যে সি মাইনাস সি ডট, এগুলো নিজেরা করে দেখতে হবে, নাহলে মেমোরাইজ করতে হবে। সি মাইনাস সি ডট ইকুয়াল টু সমাকলন করলে আর কি এটা আসে, যখন 1 মাইনাস মিউ বাই ভি টু, যেটা ঠিক আছে, আর ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভি ওয়ান বাই মিউ ই মিউ টি বাই ভি টি মাইনাস ভি আই ভি ওয়ান মিউ। তারপরে এখান থেকে সি ওই পাশে সি ডট নিয়ে চলে গেল, প্লাস 1 মাইনাস মিউ মিউ ইন্টু ভি ওয়ান ভি টু ই মিউ টি বাই ভি ওয়ান মাইনাস ওয়ান। এখানে 11 নম্বর সমীকরণ এটা। এরপরে আমরা চলে আবারও 11 নম্বর সমীকরণটা এখানে আবার লিখেছি। এখন 11 নম্বর সমীকরণ 2 নং খাতে ভোগ্য দ্রব্যের বার্ষিক উৎপাদন হার কি, 11 নং সমীকরণ 2 নং খাতে ভোগ্য দ্রব্যের বার্ষিক উৎপাদন। এর আগে আমরা 1 নং খাতের বার্ষিক উৎপাদন হার মানে মূলধনের বা বিনিয়োগ দ্রব্যের প্রথম খাতের আমরা পেয়েছি। এখন দুটো খাত তুমি যদি সমন্বয় করো, যে আগে যেটা করেছি সেটা সমন্বয় করলে তোমার যে জাতীয় আয়, আমরা জানি জাতীয় আয় সমীকরণ কি, ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই। 12 নম্বর সমীকরণে খেয়াল করো, আমরা জাতীয় আয় সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই, তাই না? দুইটা খাত যেহেতু বলছে টু সেক্টর, দেখো ভোগ এবং বিনিয়োগ,
এখন তুমি 8 এবং 11 সমীকরণ থেকে যদি এখানে এটা মানটা বসাও, সি এর মানটা বসাও, আই এর মানে যে সি পেয়েছি আমরা 11 নম্বর সমীকরণে, 8 পেয়েছি আমরা কি ইনভেস্টমেন্টের মান। তাহলে দেখো এখানে কি আসে, এখানে তোমরা অত ডিটেলসে যাওয়ার দরকার নাই, শুধু মানটা বসাই দিবা। y ইকুয়াল টু সি ডট প্লাস 1 মাইনাস মিউ বাই মিউ ইন্টু v1 বাই v2 ই মিউ টি বাই v1 মাইনাস 1 প্লাস ই মিউ টি বাই vt, এই পর্যন্ত দিলেই হয়ে যাবে। তাহলে আমরা এখানে শেষ করে দিব, যেটা 13 নম্বর সমীকরণটা আর এখানে দরকার নেই, y ইকুয়াল টু সি ডট এই পর্যন্ত দিলেই হয়ে যাবে। এটা 13 নম্বর, এটাকে আমরা 13 নম্বর সমীকরণ করব। আর এখানে একটু বেশ বিস্তারিত আর একটু করতে হবে, সেটা তোমরা দেখবা। এটা যদি ভেঙে ভেঙে করো তাহলে এই জিনিসটা আসবে 1 মাইনাস মিউ বাই মিউ ইন্টু v1 বাই v2 প্লাস 1। আর এটা এই যে এই জিনিসটা এখানে এটা দেওয়া, তাহলে এটা 13 নম্বর সমীকরণ। তাহলে আমরা 13 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, জাতীয় আয় মূলত প্রাথমিক সময়ের আয় এবং দুটো খাতের বিনিয়োগ বৃদ্ধির সমষ্টির সমান। ফেলম্যানের মতে সময় ব্যবধানে মূলধনী খাতের বৃদ্ধি ই মিউ টি বাই v1 এর সমান হারে বাড়বে। তাহলে আমরা এর আগে দেখেছি মিউ বাই v1 সমান হারে একটা খাতে বাড়বে, এখন দুটো যদি তুমি যোগ করার ফলে আমরা জানতে পারলাম কি ই মিউ টি বাই v1 হারে বাড়বে। ফলে y এবং c এর প্রবৃদ্ধির হার মিউ বাই v1 এর কাছাকাছি হবে। তাহলে কি বলছে, y এবং c, মানে y বলতে হলো মোট আয়, জাতীয় আয়, আর c হলো ভোগ, এর প্রবৃদ্ধির হার, গ্রোথ রেটটা মিউ বাই v1 এর কাছাকাছি থাকবে। এটাই হলো মূল কথা। সময়ে ব্যবধানে মূলধনী খাতের প্রবৃদ্ধির হার ই মিউ টি বাই v1 এর সমান হারে বাড়বে, ফলে y এবং c এর প্রবৃদ্ধির হার মিউ বাই v1 এর কাছাকাছি থাকবে, তবে এর জন্য দীর্ঘ মেয়াদ প্রয়োজন। সুতরাং মূলধন দ্রব্য খাতে বিনিয়োগের অংশ মিউ এবং মূলধন উৎপাদন অনুপাত v1 মূলত অর্থনীতি জাতীয় আয় নির্ধারণ করবে। এটাই মূল কথা। মূলধন দ্রব্য খাতের বিনিয়োগ অংশ হলো মিউ এবং মূলধন উৎপাদন অনুপাত v1 মূলত অর্থনীতিতে জাতীয় আয় নির্ধারণ করবে। অর্থাৎ অর্থনীতিতে সার্বিক প্রবৃদ্ধি এই দুটো উপাদানের উপর নির্ভরশীল। এটাই আমরা ফেলম্যান। তবে ফেলম্যানটে তোমার যে 2-1 বছরের কোশ্চেন আসছে, অ্যাজাম্পশন আসছে, বিস্তারিত আসে না। এখন আমরা একটু ক্রিটিসিজম বা এটা লিমিটেশনস অথবা ক্রিটিসিজম আর কি, এটা আমরা একটু দেখি। ক্রিটিসিজম গুলি করে, ফেলম্যান মডেল সমগ্র অর্থনীতিতে ভোগ্যদ্রব্য মূলধন দ্রব্য দুটো খাতে বিভক্ত করা হয়। অবাস্তব বলা হচ্ছে, কল্পনাপ্রসূত, কারণ উৎপাদন প্রক্রিয়ার মধ্যবর্তী দ্রব্য উৎপাদনকারী শিল্পের অস্তিত্ব রয়েছে। ভোগ্য দ্রব্য মূলধন দ্রব্য উৎপাদনে সকল মধ্যবর্তী দ্রব্যের ব্যবহার হয়। কাজে ফেলম্যান মডেলের বিভাজন প্রক্রিয়া আংশিক সঠিক। 2, ফেলম্যান মডেলে উভয় খাতে মূলধন সহগ সমান, v1 ইকুয়াল টু v2। আরেকটা বলছে, এই মডেলে মূলধনকে অর্থনৈতিক প্রবৃদ্ধির একমাত্র প্রতিবন্ধক ও বাধা হিসেবে বিবেচনা করা হয়েছে। মূলধন কি, এটাও সঠিক নয়। মূলধন ছাড়াও দক্ষ শ্রমিক, অভিজ্ঞ উদ্যোক্তা, ব্যবস্থাপনার অভাবও অর্থনীতির প্রবৃদ্ধির প্রতিবন্ধক হতে পারে। আরেকটা বলেছে মডেল বদ্ধ অর্থনীতি, যেটা এখন একদমই ঠিক না, কারণ সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য বা বিশ্বায়ন এই বিষয়টা রয়েছে। অতএব উন্নয়ন প্রবৃদ্ধি শুধু নিজ দেশের মূলধন নয়, বরং বিদেশি মূলধনের উপরও নির্ভরশীল। ফেলম্যান মডেলে বলা হচ্ছে মূলধন একটি স্থায়ী দ্রব্য, সময়ের বিবর্তনে মূলধনের ক্ষয়ক্ষতি হতে পারে, অর্থাৎ এটা বিবেচনা করা হয়নি। তাহলে আমরা এখানে আবার 7 নম্বর পয়েন্ট একটু দেখি। এখানে বলছে এই মডেলে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মিউকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু মিউ কিভাবে নির্ধারণ করা হবে সে সম্পর্কে কোনো বস্তুগত ধারণা এই মডেলে দেওয়া হয় নাই। তাহলে তবু আমরা এই মডেলটাকে একটা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের উপায় হিসেবে বিবেচনা করতে পারি। এরপর আমরা দেখি উন্নয়নশীল দেশগুলো বা অনুন্নত দেশে এই ফেলম্যান মডেলের প্রয়োগ, যদি প্রশ্নটা আসছিল তোমাদের, অ্যাজাম্পশন এবং অ্যাপ্লিকেবিলিটি, এই প্রশ্নটা কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোশ্চেনে এসেছিল, এটা ইম্পর্টেন্ট একটা। ফেলম্যান মডেল মূলধনের, এটা ফেলম্যান মডেল মানে অনুন্নত, মানে আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলোতে কতটুকু অ্যাপ্লিকেবল বা প্রয়োগযোগ্য, এটাই আমরা এখানে কয়েকটা পয়েন্টে বলবো। ফেলম্যান মডেলে মূলধনের সীমাবদ্ধতাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পথে একমাত্র প্রতিবন্ধক হিসেবে বিবেচনা করা হয়েছে। শ্রমের প্রাচুর্যের কথাও বলা হয়েছে। বেশিরভাগ অনুন্নত দেশেই দুটো বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু শ্রমের প্রাচুর্যের সাথে মূলধনের বিষয়টা অতটা কিন্তু সমন্বয় নাই।
আজ উক্ত মডেল অনুযায়ী উন্নত দেশগুলো দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করার জন্য উচিত মূলধন দ্রব্যের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা, যেন ভোগ্য দ্রব্যের উৎপাদন দ্রুত বৃদ্ধি পায়। তাই ফেলম্যান মডেল অনুযায়ী উন্নত দেশগুলো তাদের মোট বিনিয়োগযোগ্য মূলধনের বৃহৎ অংশ মূলধন দ্রব্য উৎপাদন খাতে বিনিয়োগ করা উচিত। কিছু কিছু অনুন্নত দেশ আছে যেগুলো দক্ষ শ্রমিক অধ্যক্ষতার অভাব, শিল্প কাঠামো অত্যন্ত দুর্বল, বিনিয়োগযোগ্য মূলধনের পরিমাণ কম। কিন্তু ফেলম্যান যেটা বলেছে সেটা কতটুকু প্রয়োগযোগ্য বলো? এখানে ফেলম্যান বলেছে যে মূলধন দ্রব্য রয়েছে, মূলধন দ্রব্যে বেশি বিনিয়োগ করতে হবে, কিন্তু মূলধন দ্রব্যে বিনিয়োগ করতে গেলে অনেক অর্থের দরকার, যে অর্থ অনুন্নত দেশগুলিতে থাকে না। তা এই কারণে ফেলম্যান মডেলের প্রয়োগযোগ্যতা রয়েছে ঠিকই, কিন্তু সেই ক্ষেত্রে মূলধনের স্বল্পতার কারণে এই অনুন্নত দেশগুলিতে অতটা প্রযোজ্য হয় না। তারপর আরো কিছু বলেছে, কিছু এসব দেশে বিনিয়োগযোগ্য মূলধনের পরিমাণ কম, যে আমি বললাম যে অর্থ কম, যেহেতু মূলধনের বৃহৎ অংশ মূলধন দ্রব্য উৎপাদন খাতে বিনিয়োগ করা যায়, তাহলে সে দেশে শিল্প ইন্ডাস্ট্রি বেড়ে যাবে। কিন্তু সেটা তোমার কি ভোগ্যদ্রব্য, তখন কি ভোগ্যদ্রব্য উৎপাদনে মানে কৃষি পণ্য উৎপাদনে ব্যাহত হবে। সেক্ষেত্রে ভোগ্যদ্রব্যের চাহিদার তুলনায় যোগান কম হবে, দাম স্তর বাড়বে, মুদ্রাস্ফীতি হবে। তাহলে কি এটা একটা প্রয়োগযোগ্যের কথা বলেছে, কিন্তু ততটা না। ফেলম্যান ধরা হয়েছে যে আমদানি রপ্তানি বৈদেশিক বাণিজ্য থাকবে না, বদ্ধ অর্থনীতি, কিন্তু অনুন্নত দেশের ক্ষেত্রে এই অনুমান একেবারেই অবাস্তব। কারণ অনুন্নত দেশ বিদেশি ফরেন এইড ছাড়া, বিদেশি মূলধন ছাড়া, বিদেশি বিনিয়োগ ছাড়া ফরেন একটা অনুন্নত দেশ ডেভেলপ করতে পারে না। বেশিরভাগ অনুন্নত উন্নয়নশীল দেশে মূলধনের অভাব রয়েছে। উন্নত দেশগুলোতে মূলধনী দ্রব্য উৎপাদনে শিল্প খাত অত্যন্ত দুর্বল থাকে। এই সমস্ত, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের উপায় হিসেবে হয়তো ফেলম্যান মডেলটি উন্নত দেশে প্রয়োগ করা যেতে পারে, কিন্তু এখানে যেহেতু মূলধন কম, স্বল্পতা, যার ফলে স্বল্পকালীন উন্নত দেশগুলিতে যেটা প্রয়োজন স্বল্পকালে ভোগ্যদ্রব্য বেশি বেশি উৎপাদন করা উচিত, এবং পরবর্তীতে হয়তো ভোগ্যদ্রব্য বা উৎপাদন খাতে ব্যয় করা উচিত। এখন তাহলে যদি শুধুমাত্র মূলধন দ্রব্য উৎপাদন করে তাহলে কি মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, আর যদি সেটা না করা হয় তুলনামূলকভাবে নিয়োগ বাড়বে, মুদ্রাস্ফীতির চাপ কম থাকবে। তাহলে আজকে আমরা ফেলম্যান থিওরিটা শেষ করে দিলাম। এখন নতুন চ্যাপ্টার আমরা চলে যাই, চ্যাপ্টার 3। খুব সোজা একটা চ্যাপ্টার, তোমরা এর আগেও পড়েছো, তবু আমরা দেখবো যে এখানে আমরা ইনপুট আউটপুট মডেল বা অ্যানালাইসিস, এগুলো তোমরা ডেভেলপমেন্ট থিওরি বা ম্যাক্রো ইকোনমিক্স অনেক জায়গায় পড়তে পারো, পড়ে থাকার কথা। সেক্ষেত্রে আমরা দেখি যে এখানে একটা এই ডেফিনিশনটা আসে, সেক্টর স্টেজ অফ প্ল্যানিং। আমরা জানি সেক্টর প্ল্যানিং মানে কি পৃথক পৃথক পরিকল্পনা করা, পৃথকভাবে পরিকল্পনা প্রণয়ন করা, খাত ভিত্তিক খাতওয়ারি পরিকল্পনা করা, তাই না? তাহলে সেক্টর স্টেজ প্ল্যানিং এখানে এটাই বলছে যে কোন খাতকে, একটা দেশ কোন খাতকে বেশি অগ্রাধিকার দিবে আর কোন খাতকে কম গুরুত্বপূর্ণ মনে করবে। তাই খাতওয়ারি সম্পদ বন্টন করা হয়ে থাকে। খাতওয়ারি পরিকল্পনা চূড়ান্ত দ্রব্যের চাহিদার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। যে দ্রব্যের চাহিদা যত বেশি একটা দেশে, সে দেশ তত বেশি সেই খাতকে গুরুত্বপূর্ণ মনে করে। তাহলে কি এখানে চাহিদা মেটানোর উদ্দেশ্যে সব খাতসমূহ উৎপাদন এমনভাবে নির্ধারণ করা হয় যাতে তারা পরস্পরের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। খাতওয়ারি নির্ণীত বর্ধিত মূলধন উৎপাদনের অনুপাতের ভিত্তিতে খাতওয়ারি বিনিয়োগ ও অন্যান্য উপাদানের চাহিদার পরিমাণ প্রতি বছর নির্ণয় করা হয়ে থাকে। খাতওয়ারি পরিকল্পনা চূড়ান্ত দ্রব্যের চাহিদা, খাতওয়ারি উৎপাদন, বিনিয়োগ, অন্যান্য খাতওয়ারি উপাদান, আমদানি রপ্তানির পরিমাণ নির্ধারণ করে। এছাড়া বিভিন্ন খাতের লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সম্পদ বন্টন করে, এবং সেই সম্পদ বন্টনটা কিভাবে হচ্ছে সেটার বিভিন্ন নীতি প্রণয়ন করে সরকারের নির্দেশ মতো। দ্বিতীয়ত, বিশ্বযুদ্ধের সময় পরে ফ্রান্স ও আর্জেন্টিনা প্রথম খাতওয়ারি পরিকল্পনা গ্রহণ করেছিল, এবং ধীরে ধীরে বিভিন্ন অনুন্নত উন্নয়নশীল দেশে এই আন্তঃখাত ভিত্তিক ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে এই খাতওয়ারি পরিকল্পনাটাকে গুরুত্ব দিল, এবং সেই অনুযায়ী পরবর্তীতে ইনপুট আউটপুটের বিশ্লেষণ আসে। দেখো, আমরা কনসেপ্ট অফ ইনপুট আউটপুট মডেল বা ইনপুট আউটপুট। ইনপুট একটা কি, ইনপুট অর্থ উপাদান বা উপকরণ, আর আউটপুট হলো উৎপাদন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন কার্যে ব্যবহৃত উপাদান সমূহকে উপাদান সমূহ মানে ইনপুট, আর কাজে লাগিয়ে যে কাজ উৎপাদন করা হয়
তাকে উৎপাদন বা আউটপুট বলে। আর এখানে তুমি উপাদান কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে উপাদান নিয়োগের সাথে উৎপাদন প্রাপ্তির একটি কি উপাদান নিয়োগ করলাম, কিন্তু উৎপাদন হবে কিভাবে? সেই সাথে একটি কি কারিগরি কৌশলগত সম্পর্ক রয়েছে, টেকনোলজিক্যাল সম্পর্ক রয়েছে। কেন? উপাদান নিয়োগ করলে উৎপাদন পাওয়া যাবে, উপাদান নিয়োগ বাড়ালে বেশি উৎপাদন হবে, উপাদান নিয়োগ কমালে উৎপাদন কমে যাবে। তাহলে কি এটার সাথে আর একটা সম্পর্ক রয়েছে যাকে আমরা উৎপাদন অপেক্ষক বলি। আর এই উৎপাদন সম্পর্ক বলা হয়। উৎপাদন সম্পর্ক বিভিন্ন রকম হতে পারে। একটি পণ্যের উৎপাদন আর তার উপাদানের মধ্যে যেমন একটা শিল্পের কথা যদি বলি, বিভিন্ন পণ্য উৎপাদনে শিল্পসমূহের মধ্যে উৎপাদনের সম্পর্ক গড়ে উঠতে পারে। একটি শিল্পে উৎপাদিত পণ্য অন্য কোনো শিল্পে উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে। উৎপাদনের মধ্যেকার এরূপ নির্ভরশীলতা সম্পর্কের উপর ভিত্তি করে উৎপাদন বিশ্লেষণ গড়ে উঠেছে। এটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হলো প্রাথমিক উপকরণ আর একটা হলো মাধ্যমিক উপকরণ। প্রাথমিক উপকরণ যেমন শ্রম, ভূমি, পানি, আলো, বাতাস, মাটি ইত্যাদি প্রাথমিক। আর অন্যদিকে একটি শিল্প বা খাতে উৎপাদিত পণ্য যখন অন্য কোনো শিল্প বা খাতে পুনরায় উৎপাদন কাজে উপাদান হিসেবে ব্যবহৃত হয়, তো তাকে বলা হয় মাধ্যমিক উপকরণ। অর্থাৎ আমরা জানি যে প্রাথমিক উপকরণ যেমন শ্রম, ভূমি, তখন মাধ্যমিকটা হলো যেমন একটা টেক্সটাইল মিলে কাপড় উৎপাদনে সুতাকে উপাদান হিসেবে ব্যবহার করে, পাশাপাশি উৎপাদন কাজে শ্রমিকও নিয়োজিত থাকে। এখানে শ্রমটা হলো প্রাথমিক উপকরণ, আর কাঁচামাল যে অন্যান্য সুতা, তুলা, সুতাটা সেখানে এটা হলো মাধ্যমিক। এখানে কাপড় হবে মাধ্যমিক, এবং মাধ্যমিক উপকরণকে আবার উৎপাদিত উপাদানও বলা হয়। উপকরণের মধ্যে উৎপাদিত পণ্যকে আবার দুই ভাগে ভাগ করে, একটা মাধ্যমিক পণ্য আর একটা চূড়ান্ত পণ্য। মাধ্যমিক পণ্যটা কি? যে পণ্য অন্য কোনো পণ্য উৎপাদনে উপাদান হিসেবে ব্যবহৃত হয়, এটাকে মাধ্যমিক পণ্য বলা হয়। আর চূড়ান্ত পণ্য হলো যে পণ্যটা পুনরায় আর উৎপাদন কাজে ব্যবহৃত হয় না, এটা একদম ভোগ্য পণ্য হিসেবে, যেমন রুটিটা চূড়ান্ত পণ্য হিসেবে আমরা ধরতে পারি, তৈরি পোশাকটা চূড়ান্ত পণ্য হিসেবে ধরতে পারি। এখন অ্যানালাইসিস করি আমি ইনপুট আউটপুট, অ্যানালাইসিস অফ ইনপুট আউটপুট বা ইনপুট আউটপুট অ্যানালাইসিস, মানে এটা কে করলেন? লিওনটিভ, তাই না? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি এটা উদ্ভাবন করেন। এবং এখানে এই বিভিন্ন শিল্পের মধ্যে তো উৎপাদন উপকরণের মাধ্যমে যে স্বয়ংসম্পূর্ণ একটা সম্পর্ক নয়, স্বয়ংসম্পূর্ণ আন্তনির্ভরশীলতা পরস্পরের কি প্রত্যেকটা শিল্পের সাথে একটা আন্তনির্ভরশীলতা সম্পর্ক, এটা অধ্যাপক লিওনটিভ এই সম্পর্কটা এখানে বিস্তারিত ব্যাখ্যা করেন, এবং এটাই পরবর্তী মডেল নামে পরিচিত হয়েছে। আমরা দেখি এখানে আমরা আবারও বলছি যে মাধ্যমিক ব্যবহার দুটি সম্পর্কের কথা বলেছেন বিশ্লেষণে, যে মাধ্যমিক ব্যবহার, সেকেন্ডারি ইউজেস, চূড়ান্ত ব্যবহার। মাধ্যমিক ব্যবহার বলে কোনো দ্রব্য বা সেবা অন্য কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহৃত করা হলে সে ধরনের ব্যবহারকে মাধ্যমিক ব্যবহার বলা হয়। আর অন্যান্য ক্ষেত্রে যেমন চূড়ান্ত উৎপাদনের জন্য যেটা ব্যবহার করা হয়, চূড়ান্ত উৎপাদনের পরে আর এটা কোনো কাজে লাগবে না, এটা ভোগ্য পণ্যে ব্যবহৃত হবে। ধানের উৎপাদন সবটুকু ভোগে ব্যবহার না হয়ে বীজের জন্য যখন এটা রাখা হয় তখন এটাকে মাধ্যমিক ব্যবহার বলি, এরকম ধান। এছাড়া চূড়ান্ত ব্যবহার যদি কোনো দ্রব্য সেবা সামগ্রী অন্য কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের ব্যবহৃত না হয়, শুধুমাত্র চূড়ান্ত ব্যবহার বা ভোগ্য পণ্যের জন্য, ভোগের জন্য সরকার, জনগণ, অন্যান্য প্রতিষ্ঠানের চাহিদা, ইনভেন্টর জড়িত চাহিদা এগুলো ব্যবহার হয়, তখন এটাকে বলা হয়। তাহলে অর্থনীতিতে আমরা দেখি যে সম্পদ ও প্রযুক্তি সাপেক্ষে উৎপাদন ক্ষেত্রে মাধ্যমিক ব্যবহার দ্রব্য ও চূড়ান্ত ব্যবহারের দ্রব্যের মধ্যে যে প্রযুক্তিগত ও গাণিতিক সম্পর্ক বিরাজমান তাকে উৎপাদন বিশ্লেষণ বলে। এখন এটা আমরা মডেল আলাদা করে আমাদের ব্যাখ্যা করতে হবে। 1951 সালে লিওনটিভ তোমার এই ব্যাখ্যাটা দিয়েছেন যে শিল্পসমূহের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে, এর মাধ্যমে অর্থনীতির সার্বিক চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য বিশ্লেষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অর্থে পদ্ধতিতে আন্তঃশিল্প বিশ্লেষণ, ইন্টার ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস এটাকে বলা হয়। এখানে ইনপুট আর আউটপুট বলতে আমরা কি বুঝি, একটু ডেফিনেশন দেখি। দেখো, একটি শিল্পের জন্য যা কিছু ক্রয় করা হয় তাই উপাদান, আর একটি শিল্প যা কিছু বিক্রয় করে তাই উৎপাদন। তাহলে তোমার যদি ব্রিফ কোশ্চেন আসে তাহলে তোমরা এটা পারবা, তাই না? তাহলে দেখো, কাজী উপাদানের আর্থিক মূল্য দেখায় শিল্পের মোট ব্যয়, উপাদানের আর্থিক মূল্য হিসেবে তুমি এটাকে টোটাল কস্ট বলি আমরা, আর উৎপাদনের আর্থিক মূল্যটাকে আমরা টোটাল আয় হিসেবে দেখাই। তাহলে উৎপাদন পদ্ধতি অর্থনীতিতে শিল্প সমূহের পারস্পরিক সম্পর্ক নির্ভরশীলতাকে তুলে ধরে। অর্থনীতিতে একটি শিল্পের উৎপাদন অন্য শিল্পের কাঁচামাল বা উপাদান হিসেবে ব্যবহৃত হয়।
তাহলে শিল্পে সমূহের মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতায় সমগ্র অর্থনীতিতে সামগ্রিক চাহিদা যোগানের মধ্যে ভারসাম্য স্থাপন করে। তাহলে আমরা বলতে পারি যে উপাদানের সাথে উৎপাদনের একটা সম্পর্ক রয়েছে, এবং সেই বিশ্লেষণে যে মডেলের মাধ্যমে আমরা বিশ্লেষণ করব ক্রয় বিক্রয়ের সম্পর্ক, সেটা কি বলে উৎপাদন মডেল। মাধ্যমিক দ্রব্য যে প্রবাহ বিভিন্ন শিল্পের মধ্যে প্রবাহিত হয় তার টেবিল বা সহ সমীকরণ পদ্ধতির সাহায্যে উপস্থাপন করা হলে উৎপাদন মডেল বলে। কি বলে? মাধ্যমিক দ্রব্যের যে প্রবাহ বিভিন্ন শিল্পের মধ্যে প্রবাহিত হয়, 1 নং শিল্প, 2 নং, 3 নং বিভিন্ন শিল্পের মধ্যে, তা যখন আমরা টেবিল বা একটা সহ সমীকরণ পদ্ধতির সাহায্যে উপস্থাপন করব, তাকে উৎপাদন মডেল বলে।